এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে উত্তাল বিধানসভা। সপ্তম বেতন কমিশন নিয়ে মুখ খুললেন সিএম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং বেতন বৃদ্ধির ইস্যু নিয়ে বিধানসভায় শীতকালীন অধিবেশনে জোর সওয়াল করলেন বিরোধীরা। এই আবহে মুখ্যমন্ত্রী নয়া বেতন কমিশন নিয়ে মুখ খুললেন। বিরোধীদের এবং দাবি ছিল যে সরকারি কর্মীদের দাবি মেনে নিয়ে সপ্তম বেতন কমিশন কার্যকর করা উচিত রাজ্যে। সেই দাবির প্রেক্ষিতে জবাব দেন মুখ্যমন্ত্রী। কর্ণাটকের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন এবং ডিএর হার সংশোধনের দাবি তুলে আসছেন। এই আবহে বিগত বিজেপি সরকারের যে আমলেই প্রাক্তন আমলা সুধাকর রাওয়ের যে সভাপতিত্বে সপ্তম বেতন রাজ্য সরকারি বেতন কমিশনের গঠন করা হয়েছিল, সেই কমিটির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছে বর্তমান সরকার। এই আবহে কমিশনের মেয়াদ 2024 সালের 15 মার্চ করা হয়েছে। এই সময়সীমা বৃদ্ধি নিয়ে বিধানসভা উত্তাল হয় গতকাল। সরকারকে তোপ দাগে বিরোধী এবং বিজেপি এবং জেডিএস। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের রাজ্যে বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এবং বেলগাঁওতে অনুষ্ঠিত শীতকালীন অধিবেশনে গতকাল সেই ইস্যুতে আলোচনা চলাকালীন বিজেপি এবং জেডিএস সদস্যরা সপ্তম বেতন কমিশনের এবং রিপোর্ট পেশ করে তারা কার্যকর করার দাবিতে বিধানসভা এবং বিধান পরিষদ বিক্ষোভ দেখান। এ নিয়ে মুখ্যমন্ত্রী তথা সেই রাজ্যের অর্থমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন যে আপাতত সরকারি নির্দেশে কমিশনের মেয়াদ বৃদ্ধি হয়েছে। মেয়াদ শেষে কমিশন রিপোর্ট পেশ করলে তা খতিয়ে দেখে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখযোগ্য যে গত নভেম্বরের মাসে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল সপ্তম বেতন কমিশনের। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কর্ণাটকের রাজ্যপালের অর্থ বিভাগের যোগ্য এবং যুগ্ম সচিব সপ্তম বেতন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি আদেশ জারি করেছেন। এই নিয়ে যে কর্ণাটকের কংগ্রেস সরকার সপ্তম বেতন কমিশনের মেয়াদ দ্বিতীয়বারের জন্য বাড়ায় এবং যখন বিজেপি সরকার কর্ণাটকে ক্ষমতায় ছিল এবং যে বাসভরাজ বোম্বাই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল কিন্তু সংশোধন করতে এবং নতুন বেতন কাঠামো ইত্যাদি প্রণয়নের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। 2022 সালে 19 নভেম্বর সেই কমিশন গঠিত হয়েছিল আর সেই কমিশনের রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল এই মাসে। কিন্তু এই আবহে ক্ষোভ এবং প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারা স্মরণ করিয়ে দিয়েছেন যে এর আগে সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী থাকাকালীনও কিন্তু 8 মাসের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ হয়েছিল। তবে এবার যে পরিস্থিতি বদলে গিয়েছে, এই আবহে যে রাজ্য সরকারি কর্মীদের প্রশ্ন, এবার কেন সপ্তম বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে। উল্লেখযোগ্য এর আগে 2017 সালের 1 জুন মুখ্যমন্ত্রী থাকাকালীন ষষ্ঠ বেতন কমিশনের গঠন করেছিলেন যে সিদ্ধারামাইয়া। 2018 সালের 31 মার্চ সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন সংশোধন করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের। এবং উল্লেখযোগ্য যে কর্ণাটক সরকার এই নভেম্বরে সপ্তম বেতন কমিশনের রাজ্য বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী গ্রহণ করে বলে যে আশা করা হয়েছিল যে কিন্তু বেতন কমিশনের মেয়াদ 2024 সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই বেতন সংসদের আশায় থাকা সরকারি কর্মচারীরা হতাশ হয়েছেন। এর আগে যে 29 সেপ্টেম্বর বেতন কমিশনের চেয়ারম্যান সুধাকর রাও এবং অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বৈঠক করেছিলেন যে তাই নভেম্বরেই কমিশন রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছিল। এবং প্রসঙ্গত যে বর্তমানে কর্ণাটকের রাজনৈতিক চিত্র ভিন্ন। কর্ণাটক কংগ্রেস রাজ্যের মানুষকে 5টি গ্যারান্টি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল। এর মধ্যে যে সরকার 8টি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তার জন্যই এসব প্রকল্পে অর্থ বরাদ্দের জন্য অঙ্ক কষে চলেছেন সিদ্ধারামাইয়া। এখন যদি সপ্তম বেতন কমিশনের রিপোর্ট গ্রহণ করা হতো, তাহলে সরকারি কর্মীদের বেতন সংশোধন করা সম্ভব হবে না সিদ্ধারামাইয়ার পক্ষে। এবং সপ্তম বেতন কমিশনের রিপোর্টে গৃহীত হলে যে সরকারি কর্মীদের বেতন সংশোধন শুরু করতে হবে, এতে সরকারের ওপর প্রায় 8,000 কোটি টাকার বোঝা চাপলে বলে মনে করা হচ্ছে। তাই কমিশনের মেয়াদ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার। জানা গিয়েছে 2024 থেকে 2025 বাজেটে এবার রাজস্ব আদায়ের মাধ্যমে আয় বৃদ্ধির পথে হাঁটবে রাজ্য সরকার। এই আবহে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি কৌশল প্রণয়ন করা হবে তখন। এবং প্রসঙ্গত বর্তমানে যে কর্ণাটকের যে রাজনৈতিক
বর্তমানের কর্ণাটকের রাজনৈতিক চিত্র ভিন্ন। কর্ণাটক কংগ্রেস রাজ্যকে মানুষকে 5টি গ্যারান্টি দিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছিল। এদের মধ্যে সরকার 4টি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জন্যই এসবের প্রকল্পে অর্থ বরাদ্দের জন্য অঙ্ক কষে চলেছেন সিদ্ধারামাইয়া। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, প্রতি বছর 3% ডিএ। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জানুয়ারি থেকে আবার বাড়ছে মহার্ঘ ভাতা। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, এক প্রতিবেদনে কিন্তু নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিবেদনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, ডিএনএস অ্যানাউন্স দিয়ে নিয়ে আন্দোলন, অবরোধ, মামলা কিছু করতে বাকি রাখেননি। কিন্তু যেখানে কেন্দ্র সরকার 46% ডিএ দিচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের কর্মীদের মাত্র 6% হারে ডিএ পায় রাজ্য সরকারি কর্মচারীরা। আর সেই কারণে অফিসে না গিয়ে লাগাতার ধর্মঘট ও কলকাতা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের 225তম দিন ধরে আন্দোলন করছেন তারা। 25তম দিন ধরে আন্দোলন করছেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের একাংশ। এবং ভাস্কর ঘোষ সাপ জানিয়ে দিয়েছেন আগামী 19 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত লাগাতার ধর্মঘট কর্মসূচি অবস্থান চলবে, নবান্নের সামনে বিক্ষোভ। এবং আর একদিকে হাইকোর্ট ও সেট ছাপিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আর সেই মামলা কবে শেষ হবে তা কেউ জানে না। এর মধ্যেই তাৎক্ষণিক ডিএ পেতে অবস্থান ও অনশন ধর্মঘট করে সরকারের উপর চাপ সৃষ্টি করে ডিএ আদায়ের পন্থা নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তথা রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে হাইকোর্ট ও সেট ছাপিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার মামলা কবে শেষ হবে তা কেউ কিন্তু জানে না। এর মধ্যে তৎক্ষণাৎ দিয়ে পেতে অবস্থান অনশন করছেন, ধর্মঘট করে সরকার উপর চাপ সৃষ্টি করবে। এবার সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আদায়ের পন্থা নিয়ে এবার সংগ্রামী যৌথ মঞ্চ এক লড়াই পথে হাঁটবে। এবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আগামী 19 থেকে 22 ডিসেম্বরের পর্যন্ত ডিএ আন্দোলনকারীরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে বিক্ষোভ করতে চলেছেন তারা। এবং ভাস্কর ঘোষ জানিয়ে দিয়েছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার ডিএ জন্য ডিএ আন্দোলনকারীর জন্য যে কাঙ্ক্ষিত হারে আমাদের ডিএ দিচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের, এবং এটা করা উচিত নয়, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এই যে নবান্নের সামনে বিক্ষোভ। এবার অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই যুক্তি দেখিয়ে রাজ্য সরকার তথা মন্ত্রী ও আমলারা এই নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি নন, কিন্তু তা মানতে রাজি নয় যে কর্মীদের একাংশ যার জেরে আন্দোলন চলছে। আর এর মধ্যে আসছে নতুন বছর। গতকাল আনন্দবাজার দেওয়া এক সাক্ষাৎকারে মানস ভূঁইয়া জানান আগামী জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের কর্মী সম্মেলন রয়েছে, যেখানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেখানেই তাকে কর্মীদের সুবিধা অসুবিধার কথা জানানো হবে। আর এরপরে কিন্তু জল্পনা উঠছে, তবে কি জানুয়ারিতে 3% ডিএ আসতে চলেছে? তো অবশ্যই এটা পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিকে রাজ্য সরকারি কর্মীদের প্রতি বছর 3% করে ডিএ দেওয়া হয়। বেশ কয়েক মাস আগে এক প্রশাসনিক সভায় শেষ এবং রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং দেওয়া প্রসঙ্গে এমনই কিন্তু মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আগামী জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ফের আরের দফা ডিএ তথা মহার্ঘ ভাতা ঘোষণা নিয়ে জল্পনা উঠেছে। তবে প্রশাসনিক ডিএ নিয়ে যে প্রশাসনিক সভায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই কারণে আগামী জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ফের আরের দফা ডিএ তথা মহার্ঘ ভাতা ঘোষণা নিয়ে জল্পনা উঠেছে। তবে এদিকে গত বছর ডিএ ও স্বচ্ছ নিয়োগে দাবিতে টানা অনশন কর্মসূচি চালিয়েছিলেন রাজ্যের সরকারি কর্মী চাকরি প্রার্থীদের একাংশ। সেই আন্দোলনকে কার্যত মলিন করতে 3% ডিএনএস অ্যানাউন্স ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সাথে কর্মীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল বামফ্রন্ট আমলের কথা, যেখানে প্রতি মাসের 1 তারিখে মাইনে আসতো না। এদিকে কেন্দ্র সরকার পেনশন বন্ধ করে দিচ্ছে, এবার সরকারি সংস্থা বেসরকারি করে দিচ্ছে, ডিএনএস অ্যানাউন্স ফ্রিজ করে দিয়েছে। এবং আর পশ্চিমবঙ্গে এখন মাসের শেষ দিনেই আগাম মাইনে অ্যাকাউন্টে ঢুকে যায়। কর্মীদের স্বাস্থ্য বিমা, বিদেশ ভ্রমণ, অতিরিক্ত ছুটি, মায়ের সিসিএল ও গর্ভকালীন ছুটি বাড়ানো হয়েছে। পে কমিশন দেওয়া হয়েছে।
এবং ডিএ মৌলিক অধিকার নাকি দয়ার দান। গত 2016 সালে সেট ও হাইকোর্টে মামলা হয়, যেখানে আদালত ও সেট রায় দিয়েছে ডিএনএস অ্যানোনেস রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক ও মৌলিক অধিকার। তবে সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। এদিকে আবার গত মাসে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। আর আদালতের রায় ঘোষণার পরও ফের একবার ডিএনএস অ্যানোনেসকে দয়ার দান বলায় বেজায় চটেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে জানুয়ারিতে কি সত্যি ডিএ মিলবে? রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী বকেয়া ডিএর পরিমাণ কম বেশি 40%। রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন এই মামলা জিতলে তারা 40% হারে বকেয়া ডিএ পেয়ে যাবেন। তবে জানুয়ারিতে কি সত্যি ডিএ মিলবে? তবে পরিষ্কার করে বলে দিচ্ছি যে রাজ্য সরকারি কর্মীদের দাবি অনুযায়ী বকেয়া ডিএর দাবি পরিমাণ কম বেশি 40%। তবে রাজ্য সরকারি কর্মীরা আশা করেছেন যে এই মামলা জিতলে, যে ডিএ মামলা জিতলে যারা সংগ্রামী যৌথ মঞ্চ মামলা করছেন, সংগ্রামী যৌথ মঞ্চ দিনের পর দিন লড়াই করছেন, আন্দোলন করছেন, অনশন করছেন, ধর্মঘট করেছেন, স্ট্রাইক করেছেন, কোনো কিছু করার বাকি রাখেনি তারা। আগামী 19 থেকে 22 ডিসেম্বর যে মহামিছিল করবেন, যদি এই মামলা জিতলে তারা 40% হারে ডিএনএস অ্যানোনেস পেয়ে যাবেন। যদিও সে কথা সত্যি হবে কিনা সেটা সময় বলে দেবে। তবে কিন্তু জানুয়ারিতে ডিএ মিলবে কিনা সেই প্রসঙ্গে বলা যায়, বিগত কয়েক বছরে জানুয়ারি থেকে ন্যূনতম 3 থেকে 4% ডিএনএস অ্যানোনেস ঘোষণা হয়েছে। তবে কিন্তু জানুয়ারিতে ডিএ মিলবে কিনা সেই প্রসঙ্গে বিগত কয়েক বছরে জানুয়ারি থেকে ন্যূনতম 3 থেকে 4% কিন্তু ডিএনএস অ্যানোনেস ঘোষণা করা হয়েছে এবং আগাম বছরে কিন্তু সেটা হতে পারে এবং কার্যত হতে পারে। তবে আর মানুষ ভূঁইয়ার সেই দিনের বক্তব্য অনুযায়ী জানুয়ারি থেকে ডিএনএস অ্যানোনেস ঘোষণায় একটা সম্ভাবনা রয়েছে। তবে তা মোটেও 40% নয়, বরং যদি ঘোষণা হয় তবে তা 3 থেকে 5% বেশি নয়। যদিও ঘোষণার আগে পর্যন্ত নিশ্চিত করে সেটা বলা সম্ভব নয়। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। তবে বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের এবং মানস ভূঁইয়ার যে বক্তব্য, সেদিনের বক্তব্য অনুযায়ী জানুয়ারি থেকে ডিএনএস অ্যানোনেস ঘোষণায় একটা সম্ভাবনা রয়েছে। তবে তা মোটেও 40% নয়, বরং যদি ঘোষণা হয় তবে তা 3 থেকে 5% এর বেশি নয়। কিন্তু যদি ঘোষণা আগে পর্যন্ত নিশ্চিত করে সেটা বলা সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে আপনার যদি মন্তব্য থাকে অবশ্যই কিন্তু আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে এই ভিডিও কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তবে এই যে এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, অভিষেক মমতা বিরোধ আড়ালে মরিয়া তৃণমূল। 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী বদল নয়। অভিষেকের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই প্রমাণে এবার মাঠে নামলেন খোদ তৃণমূল নেত্রী। তার পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে তৃণমূল একই গুরুত্ব, তাই যেন বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তার কথায় সেই আভাস মিলল। মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেক আন্দোলন শুরু করেছিল এবং বকেয়া ডিএ দাবি আদায়ের জন্য। প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন, তাই আমার সঙ্গে অভিষেক প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে যাবে। তবে তৃণমূলের সর্বস্তরে এখন দুই শীর্ষ নেতার দ্বন্দ্বের জল্পনা এবং ঢাকার মরিয়া প্রয়াস। মমতাকে কোনো ঠাসা করে অভিষেক নেতৃত্ব দখল করতে চাইছেন। তবে বলে যে বিরোধীদের প্রচারে জল ঢালার কাজটা শুরু হয়ে গেল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এর আগে অভিষেকের গুরুত্ব বোঝাতে ব্যাট ধরেছিলেন। তার কথায় তখন বিতর্ক কম হয়নি। রবিবার কিন্তু তার মুখে ভারসাম্যের সুর। চুঁচুড়ার দলের এক সভায় কুণালের স্পষ্ট উচ্চারণ এবং বাংলার যে মুখ্যমন্ত্রী পদে মমতা থাকবেন 2036 সাল পর্যন্ত, এবং তবে তারপরেও কিন্তু বাংলার তৃণমূল শাসনের অবসান হবে না। বাংলায় তখনও সরকার চালাবে মমতার হাতে গোড়া তৃণমূল। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী হবেন।
মমতার সঙ্গেই রবিবার দিল্লি পৌঁছালেন অভিষেক। এই দুজনের দ্বন্দ্বের কাহিনী বিরোধীদের কষ্ট কল্পনা বলেও কিন্তু চর্চায় লাগাম টানার চেষ্টা করলেন তৃণমূলের মুখপাত্র কুণালের কথায়। বিরোধীরা শকুনের মতো নজর রেখেছে তৃণমূলের উপর। তারা ভাবছে তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গের দখল নেওয়া যাবে। কিন্তু সে ঘুরে বালি এবং বিরোধীরা অবশ্য তৃণমূল এবং মুখপাত্রের মন্তব্য করার ভাষায় কটাক্ষ করছে। সিপিএমের সুজন চক্রবর্তীর প্রশ্ন, কুণাল 2036 সালের সময়সীমা সিপিএমের সুজন চক্রবর্তীর প্রশ্ন, কুণাল 2036 সালের সময়সীমা দিলেন কেন? কুণাল ঘোষের বক্তব্য যে 2036 সালের সময়সীমা দিলেন কেন, 2046 বা 2056 সালের সময়সীমাও তো দিতে পারতেন। আসলে গল্পের গরু গাছে তুললে অসুবিধার কিছু নেই। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, 2036 সাল পর্যন্ত তৃণমূল দলটা টিকবে তো, নাকি কুণাল ঘোষ তৃণমূলে থাকবেন? আগে সেটা নিশ্চিত হলে তবে এর যে উত্তর দেওয়া হবে এবং এর উত্তর দেওয়া হবে। এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় অভিষেকের ছবি না থাকায় কুণাল বলেছিলেন দলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ও অভিষেক সেনাপতি। মমতা বনাম অভিষেক নয়, মমতা অভিষেক। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, অনুমতি নিতে হাইকোর্টে ডিএ আন্দোলনকারীদের আবেদন যুক্তিসঙ্গত না মনে করলেও মামলা এবার করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার ডিএ আন্দোলনকারীদের আবেদন জানিয়ে যে অনুমতি নিতে হাইকোর্টে যুক্তিসঙ্গত না মনে করলেও মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন তীব্রতর করে এবং করতে 19 থেকে 22 ডিসেম্বর, আগামী 19 থেকে 22 ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সভা করার পরিকল্পনা নিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। এই প্রেক্ষিতে অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তারা। আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করতে চান বলে হাওড়া পুলিশকে আবেদন জানিয়েছিলেন। তবে বেশ কিছু সময় পেরোলেও কিন্তু পুলিশের তরফে কোনো উত্তর মেলেনি। এরপর তারা আদালতে দ্বারস্থ হন গত বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলাকারীদের উদ্দেশ্যে বলেন যে আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন, হাওড়ার এই জায়গা যথেষ্ট ব্যস্ত, তাই ওখানে অবস্থানের যে অনুমতি দেওয়াটা সমস্যা। যদিও শেষ পর্যন্ত বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। সোমবার মামলাটির শুনানি সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আগামীকাল এবং ডিএ আন্দোলনকারীদের তোমাদের কিন্তু মামলা রয়েছে যে অনুমতি নিতে হাইকোর্টে যে হাওড়া পুলিশকে আবেদন জানিয়েছিলেন যে হাওড়া পুলিশের বা হাওড়ার শহরের যে ডিএ আন্দোলনকারীরা মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ বিক্ষোভ করতে পারবেন কিনা তাতে কিন্তু আগামীকাল মামলা হতে পারে এবং অনুমতি নিতে হাইকোর্টে। এবং বকেয়া ডিএ আদায়ে এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। রবিবার সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান এবং গত রবিবার সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত তারা নবান্নের সামনে অবস্থানে বসবেন। এক্ষেত্রে যে পুলিশ যদি তাদের অনুমতি না দেয় তাহলে কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হবেন তারা। এবং ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে 318 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তারা। এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে ডিএ আন্দোলনকারীদের ডিএ দিচ্ছে না। এখনো পর্যন্ত তারা সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠন করছেন। আজ কিন্তু 325তম দিন ধরে আন্দোলন করছেন। আজ কিন্তু রবিবার 325তম দিন ধরে আন্দোলন করছেন, কিন্তু সরকার তাদের এই আন্দোলনকে বিশেষ আমল দিচ্ছে না। এবং ভাস্করবাবুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশের মাত্র একবারেই কিন্তু সরকার তাদের সঙ্গে আলোচনা বসে, কিন্তু তারপর সরকারের পক্ষ থেকে কোনো রকম খোঁজ খবর নেওয়া হয়নি। এর আগে টানা 40 দিন অনশন করেছেন তারা। এমনকি তাদের এই আন্দোলনকে রাজধানী দিল্লিতেও কিন্তু পৌঁছে দিয়েছেন। সেখানে গান্ধী মূর্তির পাদদেশের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। এবং বর্তমানের আন্দোলনের ঝাঁজ কিন্তু বাড়াতেই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে এবং আগামী 19 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে অবস্থান বসবেন এবং বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ভাস্করবাবু। এবং পরিষ্কার করে কথা এবং জানিয়ে দিয়েছে যে রাজভবনের সামনে যদি 144 ধারা ভঙ্গ করে অবস্থান বিক্ষোভ চালানো হয় তাহলে নবান্নের সামনেও কিন্তু অবস্থান বিক্ষোভ করার অধিকার আছে। এবং কারণ একই দেশে পৃথক আইন হতে পারে না এবং কেন্দ্র সরকার, রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একই, বলতে গেলে একই, কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদেরকে 46% হারে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু 6% হারে কাঙ্ক্ষিত হারে দিয়ে পাচ্ছেন তারা। কারণ একই দেশে কিন্তু পৃথক আইন হতে পারে না। পুলিশ অনুমতি না দিলে হাইকোর্টে দ্বারস্থ হবেন তারা, তিনি জানান। তার আশা হাইকোর্টের বিচারপতি তাদের যে দাবির
কথা বিবেচনা করে অবস্থানে বসার অনুমতি দেবেন। যৌথ মঞ্চের এই যে আন্দোলনের প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন যে ডিএ আন্দোলন নিয়ে এবার সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তা অন্যতম পক্ষ সংগ্রামী যৌথ মঞ্চ, সেই মামলার রায়ের যে প্রতি আগ্রহী নন তারা, এবং জয়প্রকাশের মতে একই সঙ্গে আবেদন ও আন্দোলন হতে পারে না। বাংলার মানুষ এর ফলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে সিপিএম ও বিজেপির অশুভ জোট রাজ্য ঠিকমতো না চালাতে নিজের ষড়যন্ত্র করছে। তো বন্ধুরা, আগামী 19 থেকে 22 ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সভা করার পরিকল্পনা নিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। আগামী 19 ও 22 ডিসেম্বর নবান্ন এবং সামনে বিক্ষোভ করবেন। কিন্তু ধর্মতলায় শহীদ মিনারের পাদদেশে 318 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ আমরা আলোচনা করতে চলেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার, এবং এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 605 পেজের সেকশন বি এই কোশ্চেন পেপারটা কিন্তু আমরা আলোচনা করব। এই টেস্ট পেপার তো সলভ করব আমরা, এবং এমসিকিউগুলো। এবং দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেখো, তপন আস্তে আস্তে উঠে গেল। কোথায় উঠে গেল? চিলে কোঠায়, নাকি দোতলায়, নাকি সিঁড়িতে, না 3 তলায় সিঁড়িতে, নাকি ছাদে? উত্তর হবে 3 তলায় সিঁড়িতে। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 3 তলার সিঁড়িতে। 2 দাগের প্রশ্নটি দেখো, নদের চাঁদ নদীকে দেখেনি 3 দিন ধরে, নাকি 5 দিন ধরে, নাকি 7 দিন ধরে, নাকি 1 দিন ধরে? উত্তর হচ্ছে 5 দিন ধরে। তো আমরা উত্তরই বলবো, এবং প্রশ্নগুলো উত্তরের পয়েন্টগুলো বলবো না, শুধু উত্তর বলবো। 3 দাগের প্রশ্নটি দেখো, প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল একজন সন্ন্যাসী। ঠিক আছে, একজন সন্ন্যাসী প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল। 4 দাগের প্রশ্নটি দেখো, শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল? অ্যান্সার হবে এবং উত্তর হবে কুন্তক ছিল। এবং 5 দাগের প্রশ্নটি দেখো, তাহাতে বিচিত্র টঙ্গী, এবং টঙ্গী শব্দের অর্থ হলো দড়ি, নাকি ছবি, নাকি প্রাসাদ, না ঘ ফুল? উত্তর হবে গ প্রাসাদ। 6 দাগের প্রশ্নটি দেখো, আফ্রিকা বিদ্রুপ করছিল নতুন সৃষ্টিকে, নাকি শঙ্কাকে, নাকি ভীষণকে, নাকি আপনাকে? উত্তর হবে গ অপশনটি, ভীষণকে। 7 দাগের প্রশ্নটি দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে গ অপশনটি, খ অপশনটি, 1936 খ্রিস্টাব্দে। 8 দাগের প্রশ্নটি দেখো, যারা ওস্তাদ কলম্বাস তাদের কি বলা হয়? এবং ক অপশনটি দেখো, ক্যালিগ্রাফিস্ট, নাকি স্টেনোগ্রাফার, নাকি টাইপিস্ট, না জার্নালিস্ট? উত্তর হচ্ছে ক অপশনটি, ক্যালিগ্রাফিস্ট। এবং 9 দাগের প্রশ্নটি দেখো, পরিভাষার উদ্দেশ্যে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা, নাকি ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা, নাকি ভাষার অলঙ্কার প্রয়োগ করা? উত্তর হবে ক অপশনটি, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 10 দাগের প্রশ্নটি দেখো, নমিপুত্র পিতার চরণে রেখাঙ্কিত পথটি হলো, এবং উত্তর বলছি, ঠিক আছে, খ অপশনটি, সম্বোধন পথ। 11 দাগের প্রশ্নটি দেখো, ক্রিয়ার অধিকারকে কি বলে? ক্রিয়ার অধিকারকে বলে অধিকরণ, ক অপশনটি। এবং 12 দাগের প্রশ্নটি দেখো, আমি এখন তবে চললুম কাকাবাবু, রেখাঙ্কিত পদটির সমাস হলো কি? কি সমাস? সাধারণ সাধারণ এবং কর্মধারয়, গ অপশনটি। 13 দাগের প্রশ্নটি দেখো, ক্ষুদ্র শাখা প্রশাখা, এটি যে সমাসের দৃষ্টান্ত? এটি হলো অবয়ীভাব, গ অপশনটি, ঠিক আছে। 14 দাগের প্রশ্নটি দেখো, বাক্য নির্মাণের শর্ত ক অপশনটি হবে 3টি, ঠিক আছে। তো বাক্য নির্মাণের শর্ত হলো 3টি, ক অপশনটি। 15 দাগের প্রশ্নটি দেখো, দীর্ঘজীবী হও অর্থগত দিক থেকে বাক্যটি হলো প্রার্থনা সূচক, খ দাগের অপশনটি। 16 দাগের প্রশ্নটি দেখো, সানাই বাজে, এটি যে বাচ্যর দৃষ্টান্ত তা হলো, এবং
তা হলো কর্মকৃত বাচ্য। 17 দাগের প্রশ্নটি দেখো, হ ধাতু জাত ক্রিয়া বসে কোন বাচ্চে, এবং উত্তর হচ্ছে ভাব বাচ্চে।